সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই বাড়িতে আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবাই বলতে পারো পুরো বিশ্ব কোভিড-19 নামক ভাইরাসের সম্মুখীন। দেশের প্রায় সব কিছুই স্থবির হয়ে আছে। সেক্ষেত্রে শিক্ষকতা, স্কুল, কলেজ বা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে আছে বা স্থবির হয়ে আছে। তো যাই হোক, আমরা মানুষ, আমাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে হবে, চলাচল করতে হবে। তো সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা থেমে থাকার মতো নয়, যেহেতু আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। তো আমি সেজন্য তোমাদেরকে AKMS অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইমাতুজ্জাহান, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ। আশা করি আমরা এই সংকটাপন্ন অবস্থা থেকে দ্রুতই কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের স্কুল প্রাঙ্গণ আবারও তোমাদের পদচারণায় বিমোহিত হবে, পদচারণায় মুখরিত হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব 10ম শ্রেণীর জীববিজ্ঞান। তো তোমাদেরকে বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা তোমাদেরকে একাদশ অধ্যায় পড়িয়েছিলাম। সেই পড়ার পরিপ্রেক্ষিতে আমি দ্বাদশ অধ্যায় শুরু করব। তো দ্বাদশ অধ্যায়টা হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। তো জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়টা বেশ বড়, তো সেজন্য আমি এই অধ্যায়টাকে দুইটা পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টে আমি বংশগতি নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় ক্লাসে আমি বিবর্তন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, জীবের বংশগতি যে আমরা আলোচনা করব সেখানে আমাদের কি কি কন্টেন্টগুলো আছে আমরা একটু দেখে দেব, যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আছে প্রথমে জীবের বংশগতি, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, ডিএনএ অনুলিপন, ডিএনএ টেস্ট, মানুষের লিঙ্গ নির্ধারণ এবং জেনেটিক্যালি ডিসঅর্ডার। তার মাঝখানে বইয়ে যে দুইটা দেওয়া আছে, কালার ব্লাইন্ডনেস এবং হচ্ছে থ্যালাসেমিয়া। আচ্ছা, যাই হোক, আমরা মূল ক্লাসে চলে যাই। জীবের বংশগতি। বংশগতি ইংরেজি শব্দ হচ্ছে কি? হেরিডিটি। হেরিডিটি, যাকে আমরা বলছি কি হেরিডিটি। যেমন ধরো যে তুমি কোথাও গিয়েছো, দেখা যাচ্ছে যে তোমাকে বলছে যে তুমি তোমার বাবার মতো হয়েছো, বা ফ্যামিলিয়াল ভাবে আমরা অনেক সময় বলে থাকি তুমি তোমার বাবার মতো হয়েছো দেখতে বা মার মতো হয়েছো দেখতে, এটা আমরা বলি, প্রায়ই বলে থাকি। তো এই যে আমরা যেভাবে বলি সেটা হচ্ছে যে হয়েছো দেখতে বা তার মতো দেখতে, এটা কেন বলি আমরা? এই যে জীবের বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশানুক্রমে নিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি? হেরিডিটি। তো এই যে বংশানুক্রমভাবে যে মানুষের বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশে নিয়ে যায়, সেটা কে করে থাকে? মূলত কে করে? সেটা হচ্ছে কি? ক্রোমোজোম। কে করছে? ক্রোমোজোম। ক্রোমোজোমের কাজ সেটা। তোমরা আগেও ক্লাসে পড়েছো ক্রোমোজোম সম্পর্কে, অন্যান্য অধ্যায়গুলোতেও পড়ানো হয়েছে ক্রোমোজোম সম্পর্কে। তো ক্রোমোজোম সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখানে জানব। আমরা আবার একটু বলে নিই যে মাতা পিতার বৈশিষ্ট্যগুলি তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বলা হচ্ছে কি? হেরিডিটি। এই হেরিডিটির জন্য কে দায়ী? এটা হচ্ছে কি? ক্রোমোজোম। আচ্ছা, এখন আমরা জানি যে মানব দেহে প্রতিটি কোষে ক্রোমোজোম থাকে, ঠিক আছে? এর আবিষ্কারক হচ্ছে কে? স্টার্সবার্গার। ক্রোমোজোমের আবিষ্কারক কে হচ্ছে কি? স্টার্সবার্গার বলো বা বার্জার বলো, যাই বলে থাকো, স্টার্সবার্গার বা বার্জার। উনি মূলত 1875 সালে এই ক্রোমোজোমটি তিনি আবিষ্কার করেন। ওকে, আচ্ছা, এখন এই স্টার্সবার্গার যে 1875 সালে আবিষ্কার, এই ক্রোমোজোমটি তিনি আবিষ্কার করে থাকেন।
আচ্ছা, প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। ওকে ফাইন। এখন আমরা দেখব এই ক্রোমোজোমের সাথে আরো দুটো কথা রিলেটেড আছে। একটা হচ্ছে হ্যাপ্লয়েড, আরেকটা হচ্ছে ডিপ্লয়েড। একটা হচ্ছে হ্যাপ্লয়েড, আরেকটা হচ্ছে কি ডিপ্লয়েড। আচ্ছা দেখো সবাই বোর্ডে, হ্যাপ্লয়েডের পাশে আমি ব্র্যাকেটে n লিখেছি আর ডিপ্লয়েডের পাশে লিখেছি 12। তার মানে এখানে n সংখ্যক ক্রোমোজোম থাকবে হ্যাপ্লয়েডে, আর ডিপ্লয়েডে থাকবে 2n সংখ্যক ক্রোমোজোম। তো আচ্ছা, n আর 2n টা কি আমরা একটু বুঝে নিই। n সংখ্যক ক্রোমোজোম হচ্ছে, যেমন ধরো আমার হাতেই 4টা আঙ্গুল আছে, এই প্রতিটা হচ্ছে একটা একটা করে ক্রোমোজোম। ঠিক আছে, এখন এই 4টা আঙ্গুলকে যদি আমি এখানে এভাবে যদি চিন্তা করি জোড়া জোড়া হিসাবে, তখন সেটাকে আমরা কি বলবো 12। তার মানে এক প্রস্থ ক্রোমোজোমকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড, আর 2 প্রস্থ বা জোড়ায় জোড়ায় যখন যেটা অবস্থান করছে তখন সেই ক্রোমোজোমটাকে বলা হচ্ছে কি 12। ওকে ফাইন। এখন আমরা চলে যাব এই ক্রোমোজোমের সংখ্যা একটি কোষে 2 থেকে 1600 হতে পারে। এখন আমরা দেখব এই ক্রোমোজোমের দৈর্ঘ্য কত। একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30.0 মাইক্রন এবং প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। আমরা একটু চিন্তা করি যে 1 মাইক্রন সমান সমান হচ্ছে 10⁻⁻6 মিটার। 1 মাইক্রন সমান সমান হচ্ছে কি 10⁻⁻6 মিটার। ওকে, আচ্ছা এখন এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি ক্রোমোজোম সম্পর্কে, এই ক্রোমোজোমটা আসলে দেহের কোথায় থাকে? এটা একটা প্রশ্ন হতে পারে তোমাদের কাছে। তোমরা আগেও পড়েছো প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, আমি একটু এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা নিউক্লিওলাস। এখানে প্যাঁচানো অনেকগুলো জালিকার মতো থাকে, সেগুলোকে বলা হচ্ছে কি ক্রোমাটিন জালিকা। আর আমি এখানে যে বিন্দু বিন্দু যে অংশগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। কোষের ভিতরে থাকে সাইটোপ্লাজম, তো নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, ওকে। এখন এই ক্রোমাটিন যে জালিকা, ক্রোমাটিন জালিকা, এখানেই মূলত ক্রোমোজোমটা অবস্থান করছে। ওকে, এখন এই ক্রোমোজোমটা এখানে অবস্থান করছে এবং এটা কি করছে আমাদের দেহের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো মানব দেহ থেকে আরেক মানব দেহে বা দেহের পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেকটু দেখব ক্রোমোজোমটা এখান থেকে যে একটা অংশ আমরা কাটি, তো ক্রোমোজোমটা দেখতে কেমন আমরা একটু দেখি। এটা দেখতে অনেকটা এরকম, এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। আর এটা হচ্ছে কি বাহু। আচ্ছা, এখন এই ক্রোমোজোম সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে ক্রোমোজোম আবিষ্কার করেছেন স্টার্জবার্গার 1875 সালে। ক্রোমোজোমের সংখ্যা একটি কোষে মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা ভিন্ন হতে পারে, বিভিন্ন জীবদেহে ভিন্ন হতে পারে, এবং ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে প্রতিটি কোষে। এবং দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30.0 মাইক্রন এবং প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত। আচ্ছা, ওকে, এখন আমরা এই ক্রোমোজোম সম্পর্কে জানলাম এবং এখন আমরা চলে যাব
ডিএনএ। এই যে আমরা এতক্ষণ ধরে বলছি যে ক্রোমাটিন জালিকা, সেই ক্রোমাটিন জালিকাটাকে যদি আমরা একটু জুম ইন করে দেখি তো সেটা দেখতে কিছুটা সেখানে জুম ইন করলে আমরা সেখানে ডিএনএটা মূলত দেখতে পাবো। আমরা একটু দেখি ক্রোমাটিন জালিকার ভিতরে যে ডিএনএটা অবস্থান করছে। ওকে, আমরা এই ক্রোমাটিন ক্রোমোজোমের মাঝখানে যদি আমরা জুম ইন করি তাহলে আমরা দেখতে এরকম একটা সূত্রাকার প্যাঁচানো দ্বিসূত্রক একটা অংশ দেখতে পাবো। সেটাকে কি বলা হচ্ছে? ডিএনএ। অর্থাৎ ডিএনএ অর্থ হচ্ছে কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ অর্থ হচ্ছে কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, নট ডাই। ওকে, আচ্ছা, আমরা ডিঅক্সিরাইবো তার মানে হচ্ছে কি এখানে কি আছে? অক্সিজেনের ঘাটতি আছে। অক্সিরাইবো মানে ডিঅক্সি, এখানে অক্সিজেনটা অনুপস্থিত। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি যে ডিটা যদি বাদ দিই তো এনএ শুধু থাকে। ওকে, এখন এনএ মূলত হচ্ছে কি জিনিসটা? কি এনএ জিনিসটা কি? এনএ হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখন এই ডিএনএ মাঝখানে যে জিনিসগুলো নিয়ে ডিএনএটা গঠিত সেখানে আছে পেন্টোজ সুগার, দুই নম্বরে আছে নাইট্রোজেন বেস, এবং আছে 3 নম্বরে আছে কি অজৈব ফসফেট বা হচ্ছে কি ইনঅর্গানিক ফসফেট। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস লিখেছিলাম যে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড বল জিনিসটা কি? নিউক্লিক অ্যাসিডটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে কি আরএনএ। এই যে আমি এখানে বলেছিলাম পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের এখানে মূলত পার্থক্যটা হয়ে থাকে, যার কারণে নাম হয়েছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, এখন আমরা এই যে এখন এখানে বলছি পেন্টোজ সুগার যে নিউক্লিক অ্যাসিডের ডিএনএ এবং হচ্ছে কি আরএনএ, এখানে মূলত পার্থক্য হয়ে থাকে কার্বনের। এখন আমরা দেখবো এই চিত্রটা কিভাবে হচ্ছে। ওকে, এখন দেখি আমরা একটু, যেহেতু পেন্টোজ সুগার এখানে আমরা 5 কার্বন বিশিষ্ট একটা 5 কার্বন আঁকবো। 5টা আমরা কার্বন আঁকবো, 1 2 3 4। ওকে, এখন এখানে যে ডিএনএ এবং আরএনএ মূল পার্থক্যটা হচ্ছে কি 2 নম্বর কার্বনে অক্সিজেনটা থাকবে না। এখন আমরা দেখি এখানে এখানে 2 নম্বর কার্বন, এখানে অক্সিজেনটা কি হবে? অক্সিজেনের ঘাটতি থাকবে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড। এর ফিগারটা হচ্ছে কি রাইবোস, আর এটার ফিগারটা হচ্ছে কি ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এখানে এই নিউক্লিক অ্যাসিডের সম্পর্কে ধারণা পেলাম, ডিএনএ এবং আরএনএ সম্পর্কে। আমি আরেকটু বলি যে ডিএনএ নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে কি
আমাদের দেহে থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত করে থাকে এবং দেহে থেকে যে বৈশিষ্ট্যাবলী এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ধাবিত হয়, সেটা কাজটাই হচ্ছে কে করে থাকে, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখন আমরা এই ফিগারটাকে আমরা এভাবে এঁকে দেখাতে পারি। এক নাম্বার কার্বন, 2, 3, 4 আর হচ্ছে কি 5। এখন এই ফিগারটাকে আমরা এই পেন্টোজ সুগারটাকে এভাবে দেখাতে পারি। তোমাদের বইয়ে 257 পৃষ্ঠায় ডিএনএ চেইনটা আঁকা আছে, আমি এখানে এখন আঁকবো। তোমরা বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে যাতে পরীক্ষায় আসলে আনসার করতে পারো। আমি এটা একটু মুছে দিচ্ছি, লেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে কি সুগার। এটা আমরা মুছে দিচ্ছি, লিখতে লেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে কি, সব হচ্ছে কি সুগার। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3, 4, 5। ওকে, এখন 1 নাম্বার কার্বনের সাথে মূলত নাইট্রোজেন বেসগুলা সংযুক্ত থাকবে। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5। 1 নং কার্বনের সাথে নাইট্রোজেন বেসগুলো সংযুক্ত থাকবে। আচ্ছা, এখন এই নাইট্রোজেন বেসগুলো কি কি? নাইট্রোজেন বেস, এই বেসগুলো কি কি? সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন আর হচ্ছে কি ইউরাসিল। ওকে, এখন এখানে এডিনিন, ঠিক আছে, ডিএনএ তে এগুলো অবস্থিত। আচ্ছা, এখন এডিনিন আর গুয়ানিন, এডিনিন এবং গুয়ানিনকে বলা হচ্ছে কি পিউরিন। এডিনিন এবং গুয়ানিনকে বলা হচ্ছে কি পিউরিন, এবং থায়ামিন ও সাইটোসিনকে বলা হচ্ছে কি পাইরিমিডিন। পাইরিমিডিন। ওকে, এখন এই যে নাইট্রোজেন বেসগুলো, এখানে এডিনিন, গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন সংযুক্ত হবে। এখন কে কার সাথে সংযুক্ত হবে এখানে আমরা এখন দেখব। এডিনিন যুক্ত হবে থায়ামিনের সাথে এবং সাইটোসিন যুক্ত হবে গুয়ানিনের সাথে। তবে এখানে হাইড্রোজেন বন্ড, এডিনিন থায়ামিন হচ্ছে ডাবল বন্ড আর সাইটোসিন এবং গুয়ানিন হচ্ছে কি ট্রিপল বন্ড। এখন এডিনিনটা দেখতে কেমন আমি কি তোমাদেরকে বলে নেই, তারপরও দেখিয়ে দিচ্ছি। দেখে বোঝা যাবে যে এডিনিনটা কার সাথে যুক্ত হতে পারে। এডিনিনটা প্রতীকী হচ্ছে এটা, ঠিক আছে, আর গুয়ানিনের প্রতীকী হচ্ছে এটা। থায়ামিন,
সাইটোসিন হচ্ছে এই ধরনের প্রতীকী। তো দেখা যাচ্ছে যে কার সাথে কোনটা সাধারণত যুক্ত হবে। এখন দেখো এখানে এডিনিন কার সাথে যুক্ত হবে, থায়ামিনের সাথে, এবং কয়টি বন্ড থাকবে, ডাবল বন্ড। এরপরে যুক্ত হবে সাইটোসিন। সাইটোসিন কার সাথে যুক্ত হবে, গুয়ানিনের সাথে। এটা ভালো করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, না হলে পারবে না। ধৈর্য ধারণ করে লেখাপড়া করতে হবে, লেখাপড়া ছাড়া কোনো বিকল্প নেই। ওকে, আমরা এখন দেখি এগুলো হচ্ছে কি সব পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার। এখানে অ্যাডিনিনের সাথে থায়ামিন ডাবল বন্ড দ্বারা যুক্ত হবে, সাইটোসিনের সাথে গুয়ানিন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হবে। আবার কি আসছে এখানে, থায়ামিন এডিনিন ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড। আবার এখানে হচ্ছে কি থায়ামিন এডিনিন ডাবল বন্ড দ্বারা যুক্ত হবে। 1 2 3 4 5। আচ্ছা, এখন আচ্ছা, এখন এখানে আরেকটা ছিল জিনিস, নাইট্রোজেন বেস প্লাস হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি ইনঅর্গানিক ফসফেট। একটা কথা ছিল এখানে ইনঅর্গানিক ফসফেট। এখন এই ইনঅর্গানিক ফসফেটটা কার সাথে যুক্ত হবে, এখানে যে পেন্টোজ সুগার, সেই সুগারের সাথে 3 এবং 5 ফসফেট দ্বারা যুক্ত হবে। 3 এবং 5 ফসফেট দ্বারা যুক্ত হবে। 3 এবং হচ্ছে কি 5 ফসফেট বন্ধনী দ্বারা যুক্ত হবে। 3 5 ফসফেট, 3 5 ফসফেট, 3 5 ফসফেট বন্ধনী দ্বারা যুক্ত হচ্ছে। ওকে, আচ্ছা, এখন এখানে এডিনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, থায়ামিন এডিনিন গুয়ানিন সাইটোসিন বা থায়ামিন এডিনিন বা এডিনিন থায়ামিন যাই হতে পারে। যাই হোক, নাইট্রোজেন বেসগুলা যুক্ত হবে এডিনিন থায়ামিন অবশ্যই ডাবল বন্ড এবং সাইটোসিন গুয়ানিন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হবে। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে নিউক্লিওটাইড এবং হচ্ছে কি নিউক্লিওসাইড। এখন আমরা জানবো যে নিউক্লিওটাইড জিনিসটা কি এবং নিউক্লিওসাইড কি। নিউক্লিওসাইডটা হচ্ছে যখন একটি সুগার 5 কার্বন বিশিষ্ট সুগারের সাথে একটি নাইট্রোজেন বেস সংযুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। আবার যখন একটি ফসফেট বন্ধনী দ্বারা এটা সংযুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। ফসফেট বন্ধনী প্লাস হচ্ছে কি নিউক্লিওসাইড, ফসফেট বন্ধনী প্লাস হচ্ছে কি নিউক্লিওসাইড যখন যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, নিউক্লিওটাইড। তো এই জন্য আমরা এটা বলতে পারি যে ডিএনএ ইজ অল অ্যাবাউট এ পলিনিউক্লিওটাইড। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই ডিএনএ ঘটনটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা এখানে জেনে নিলাম যে কি কি মূলত আছে, তোমাদেরকে মাথায় রাখতে হবে। ডিএনএ হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড আবার কয়জন হতে পারে, 2 প্রকারের। একটা হচ্ছে কি ডিএনএ আর একটা হচ্ছে কি আরএনএ। তো ডিএনএ এবং আরএনএ মাঝখানে মেইন পার্থক্যটা হচ্ছে কি পেন্টোজ সুগার। ওকে,
এখন এই পেন্টোজ সুগারে আমরা এখানে দেখেছিলাম স্ট্রাকচারটায় যে 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, সেই জন্য সেটাকে ডিএনএ ফিগারটাতে আমরা দেখেছিলাম পেন্টোজ সুগারে যে সেখানে ডিএনএ ফিগারটাতে যে অক্সিজেনটা অবস্থান করছে, যার কারণে সেটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এবং আরএনএ তে সেটাকে বলা হচ্ছে কি রাইবোজ সুগার। ওকে, ডিএনএ এবং আরএনএ এর মূল পার্থক্যটা মূলত এটাই যে অক্সিজেন একটাতে আছে আর একটার মধ্যে অক্সিজেন থাকছে 2 নাম্বার কার্বন। ওকে, আচ্ছা এখন আমরা স্ট্রাকচারটি একটু মুছে দিতে চাচ্ছিলাম। এখানে তোমরা প্রতীকীগুলো মনে রাখতে পারো, আমি বই নাই, তারপর তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি বুঝার জন্য যে কার সাথে কিভাবে গঠন হবে। তবে তোমাদের এটাকে মাথায় রাখতে হবে যে সর্বদাই অ্যাডেনিন থায়ামিনের সাথে এবং সাইটোসিন গুয়ানিনের সাথে মিলিত হবে, এবং এখানে কিভাবে তারা যুক্ত হবে একে অপরের সাথে, বন্ড দ্বারা, হাইড্রোজেন বন্ড দ্বারা, এবং এখানে হচ্ছে ডাবল বন্ড আর এখানে হচ্ছে কি ট্রিপল বন্ড। ওকে, আর এখানে আমরা একটা যে সেটা হচ্ছে নিউক্লিওসাইড আর একটা হচ্ছে কি নিউক্লিওটাইড। আচ্ছা আমি এখন একটু মুছে দিচ্ছি এটা। এটা হচ্ছে কি ডিএনএ এক্সটার্নাল ফিচার। ওকে, আচ্ছা এখন হচ্ছে ডিএনএ এক্সটার্নাল ফিচার, এখানে যে নাইট্রোজেন বন্ধনীগুলো সংযুক্ত থাকবে, এডিনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, গুয়ানিন সাইটোসিন থায়ামিন এডিনিন, আবার থায়ামিন এডিনিন। ওকে, 1 2 3 4 5, মোট 5টি। এখানে একটু আমরা বলি যে ডিএনএ কে মূলত বলা হচ্ছে সেই জন্য কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। এই ডিএনএ এর স্ট্রাকচারের জন্য বা ডিএনএ পেন্টোজ সুগার প্লাস হচ্ছে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট এবং নাইট্রোজেন বেস, ডিএনএ কে বলা হচ্ছে কি কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। কেমিক্যাল basis of heredity। আচ্ছা ডিএনএ কে কি বলা হচ্ছে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি, আর ক্রোমোজোম কে বলা হচ্ছে কি ফিজিক্যাল বেসিস অফ হচ্ছে কি হেরিডিটি। আচ্ছা এখন আমরা একটু এখানে ডিএনএ টা আমরা এক্সটার্নাল ফিচারটা আমরা একটু দেখব। তো এখানে এডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, আবার গুয়ানিন সাইটোসিন, আবার থায়ামিন এডিনিন, আবার সাইটোসিন গুয়ানিন, এভাবে তারা কি থাকবে সংযুক্ত থাকবে। আচ্ছা এখন এখানে এই যে একটা ডিএনএ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট 10 জোড়া নাইট্রোজেন বেস আছে। মোট কয় জোড়া? 10 জোড়া। এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের সরি এখানে ডিএনএ এর একটা চেন, সরি এটা হচ্ছে ডিএনএ এর একটা হচ্ছে কি চেন। এখানে মোট 10 জোড়া নিউক্লিওটাইড আছে। আচ্ছা এখন এখানে মাঝখানে যে ব্রেডটা আছে, এই ব্রেডটা হচ্ছে কি 20 আর্মস্ট্রং, 20 আর্মস্ট্রং। ওকে, আচ্ছা এবং এইখানে এই সম্পূর্ণ একটা চেইনের মাঝখানে এই ঘুরতে প্যাচটা করতে 34 ডিগ্রি 34 আর্মস্ট্রং প্রয়োজন হয়ে থাকে, এবং এখানকার মাঝখানে যে তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে প্রতিটা নাইট্রোজেন বেসের মাঝখানে 3 হচ্ছে কি 4 আর্মস্ট্রং। তাহলে হোয়াট ইজ দি আর্মস্ট্রং? আর্মস্ট্রং ইজ এ measurement unit of DNA length। ওকে, আচ্ছা এখন আমরা এখানে চলে যাব। তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পেলাম যে এক্সটার্নাল ফিচারের মাঝখানে এখানে এইটুকুর ব্যাস হচ্ছে কত 20 আর্মস্ট্রং, আর সবটুকু এখানে একটা চেইন, যেটা একটা চেইন যদি আমরা কন্ডাকশনে তো সেখানে
34 আর্মস্ট্রং এবং প্রতিটা নিউক্লিয়াস বেসের মাঝখানে হচ্ছে কত 3.4 আর্মস্ট্রং। আচ্ছা, তো মোটামুটি এইটুকুই তোমাদের বইয়ে লিখে আছে ডিএনএ সম্পর্কে। তো আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে চিত্রটা খুব ভালো করে আঁকা শিখতে হবে, পরীক্ষায় আসে। আর হচ্ছে এখন আমরা একটু আরএনএ চলে যাবো, আমরা আরএনএ দেখবো। এখন আরএনএ সম্পর্কে আমরা জানবো। তো ডি ক্রোমোজোম আমরা পড়লাম, ডিএনএ, এখন আমরা চলে যাব আরএনএ। আচ্ছা, এখন আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ পূর্ণরূপ হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ পূর্ণরূপ হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখন আমরা এই আরএনএ তো নাইট্রোজেন বেস থাকবে। আরএনএটা হবে মূলত এক সূত্র। আচ্ছা, আমি একটু বলে দিই। তো ডিএনএ এবং আরএনএ, সরি ডিএনএ যে অবস্থান করছে, এখানে আমরা জেনেছি ডিএনএটা মূলত দ্বিসূত্রক এবং এটা যে অবস্থান করছে মানে কার্বনগুলো যে অবস্থান করছে সেটা হচ্ছে উপরে থাকবে 5 3 3 আর হচ্ছে কি 5, এভাবে মূলত নাইট্রোজেন পেন্টোজ সুগারটা অবস্থান করবে। আচ্ছা, রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এখন আমরা এই রাইবো নিউক্লিক অ্যাসিড আর এটা মূলত এখানে যেমন ডিএনএ এর ক্ষেত্রে দুইটা শিকল ছিল, তো আরএনএ এর ক্ষেত্রে সেখানে এক সূত্র বিশিষ্ট হবে। এটা ডিএনএটা মূলত ডাবল হেলিক্স আর আরএনএটা মূলত এক সূত্র বিশিষ্ট। আচ্ছা, ডিএনএ কোনো প্রকারভেদ নেই, তবে আরএনএ প্রকারভেদ আছে। আরএনএ বিভিন্ন 3 প্রকার হতে পারে মূলত। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আরেকটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আরেকটা হচ্ছে কি রাইবোজোমাল আরএনএ। তো কিন্তু ডিএনএ ক্ষেত্রে এই ধরনের কোনো প্রকারভেদ নেই, কিন্তু আরএনএ ক্ষেত্রে প্রকারভেদ রয়েছে। তো আরএনএ হচ্ছে কি এক সূত্রক বিশিষ্ট, যেটাকে আমরা বলছি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মূলত এখানে মেসেঞ্জার আরএনএ আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের দেহের অভ্যন্তরে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখব, ডিএনএ এর যে ঘটনটা আমরা পড়েছিলাম সেখানে ছিল পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার ছিল আমরা একটু বুঝিনি এটা। পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। এখানে নাইট্রোজেন বেসের ক্ষেত্রে আমরা ডিএনএ ক্ষেত্রে পড়েছিলাম এডেনিন গুয়ানিন, এডেনিন গুয়ানিন সাইটোসিন আর হচ্ছে কি থায়ামিন। তো আরএনএ এর ক্ষেত্রে এই বেসগুলোর মাঝখানে শুধু থায়ামিনটার পরিবর্তে ইউরাসিল থাকবে। ওকে, থায়ামিনের পরিবর্তে কি থাকবে ইউরাসিল। তার মানে হচ্ছে নাইট্রোজেন বেস এখানে হচ্ছে কি এডেনিন গুয়ানিন সাইটোসিন আর হচ্ছে কি ইউরাসিল। এটা ছিল ডিএনএ এর ক্ষেত্রে। এই থায়ামিনের পরিবর্তে এখানে কি হবে ইউরাসিল হবে। ওকে, এখন আমরা এই রাইবো আরএনএ সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এবং এক সূত্র, এবং এখানে নাইট্রোজেন বেসটা থায়ামিনের পরিবর্তে এখানে ইউরাসিল অবস্থান করবে। এখন আমরা এরকম ভাবে তোমাদের বইয়ে একটা জিনিস লেখা আছে, আমি লিখে দেখাচ্ছি। সাপোজ একটা মানব দেহের ভিতরে মানব সৃষ্টি হতে বা মানুষ সে সারা জীবনে যেটা তার দেহে তৈরি হচ্ছে সেটা মূলত হচ্ছে কি এটা আরএনএ, ডিএনএ, আরএনএ, প্রোটিন, এরপর হচ্ছে কি প্রপার্টিস, হচ্ছে কি বৈশিষ্ট্য। এটা অনেক সময় তোমাদের এই জিনিসটা সৃজনশীল প্রশ্ন এসে থাকে, এটা কিভাবে আমাদের জীবনের একটা মানব দেহের পূর্ণাঙ্গ জীবন হতে বা দেহের একটা ভিতরে অভ্যন্তরে কাজ করে থাকে, এরপরে বৈশিষ্ট্যগুলো ধারণ করে থাকে। তো এই ছিল আমাদের মূলত হচ্ছে কি আর এখন আমরা
যে ক্লাসে যাব সেটা হচ্ছে জিন সম্পর্কে আমরা জানব। জিন, এখন আমরা চলে যাব জিন। জিন জিনিসটা কি? জীবের যে আমরা এখানে জেনেছিলাম যে ক্রোমাটিন নিউক্লিয়াসের মাঝখানে কি আছে? নিউক্লিয়াসের মাঝখানে আছে ক্রোমাটিন জালিকা। সেই ক্রোমাটিন জালিকাকে যে অভ্যন্তরে থাকে কি ক্রোমোজোম। ক্রোমোজোমটাকে আমরা যদি একটু জুম ইন করি দেখা যাবে যে ডিএনএ দেখা যাচ্ছে। তো যার যেসব জীবদেহে ডিএনএ নাই সেসব জীবদেহে সাধারণত আরএনএটাই মূলত জীবের বংশগতীয় বৈশিষ্ট্য হিসাবে কাজ করে থাকে। যেমন টোবাকো মোজাইক ভাইরাস আমাদের বইয়ে লেখা আছে, এটা ভালো করে একটু পড়ে নিবে। আচ্ছা, এখন আমরা জিন সম্পর্কে জানবো। জীবের যে সব সাদৃশ্য এবং অদৃশ্যমান যে লক্ষণগুলো বা সদৃশ্য এবং হচ্ছে কি অদৃশ্য মান যে লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে এককের নামটা হচ্ছে কি জিন। আচ্ছা, এখন এর অবস্থান হচ্ছে কোথায়? জীবের ক্রোমোজোমে। আমরা একটু বলেছি ক্রোমোজোমের যে স্থানে জিনটা অবস্থান করে সেটাকে বলা হচ্ছে কি লোকাস। আচ্ছা, এখন এই যে জিন সম্পর্কে ধারণা দিতে গিয়ে আমাদের বিশ্বে একজন বিজ্ঞানীর নাম ছিল, তোমরা হয়তো বা শুনেছো, যার নাম হচ্ছে কি গ্রেগর জোহান মেন্ডেল। তাকে বলা হচ্ছে বংশগতিবিদ্যার জনক। তিনি মূলত মানবদেহে যে বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তিনি মূলত এটা নিয়ে গবেষণা করেন। সেজন্য ওনাকে বলা হচ্ছে বংশগতিবিদ্যার জনক। আমরা দেখবো নিয়ে তোমাদের বইয়ে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা আমরা এখন একটু দেখবো। দেখি তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পারবে ভালো করে। আচ্ছা, আমরা একটু দেখি এখানে যে তিনি গবেষণাকালে 1866 সালে মটরশুঁটি গাছ দিয়ে তিনি গবেষণা করেছিলেন এবং সেখানে উনি দুইটা গাছ দিয়েছেন। একটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের অধিকারী একটা গাছ ছিল, আর একটা ছিল খাটো বৈশিষ্ট্যের অধিকারী। তো আচ্ছা, এখন আমরা একটু জিন সম্পর্কে দেখি। আচ্ছা, এখন লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে মূলত জিন, সেটাকে আমরা ডাবল টি দ্বারা প্রকাশ করছি। ওকে, এখন এবং আর স্মল টি দ্বারা হচ্ছে কি খাটো বৈশিষ্ট্য। আমরা পাশে একটু লিখে নিতে পারি লম্বা আর হচ্ছে কি খাটো। তার মানে হচ্ছে কি লম্বা বৈশিষ্ট্যের জন্য যে দায়ী জিন সেটা হচ্ছে কি বড় হাতের অক্ষরের টি, আর হচ্ছে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী যেটা জিন সেটা হচ্ছে কি স্মল টি। আচ্ছা, এখন আমরা যদি এদের মাঝে ক্রস ঘটাই, বাবা মার সাথে যদি তাদেরকে বাবা মা ধরা দেখ ক্রস ঘটানো হয়, বড় হাতের টিটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। আর স্মল টিটাকে বলা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যের জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের লক্ষণটা কি হবে না, প্রকাশিত হবে না। আচ্ছা, এখন এই যে মেন্ডেলি ক্রসটা ঘটিয়েছিলেন, দেখা গেছে যে প্রথম সংকরায়নে সকলে কি হয়েছে, লম্বা হয়েছে। মানে এখানে এরাও সকল গাছ লম্বা, কারণ একটা গাছ তো কখনো দুইটা বৈশিষ্ট্য নিয়ে ধারণ করতে পারবে না। মানে একটা খাটো একটা লম্বা এরকম হবে না কখনো। সবগুলো এখানে কি হয়েছে, লম্বা বৈশিষ্ট্য ধারণ করেছে। এখন এদের থেকে যদি আমরা ক্রস ঘটাই, এদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় দেখা যাবে
তার মানে এখানে কি হয়ে গেল, এখানে লম্বা বৈশিষ্ট্য হয়ে গেল 3টি, তার মানে হচ্ছে কি, আর খাটো বৈশিষ্ট্য হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে কি একটি, অর্থাৎ 3:1। অর্থাৎ এটা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র, 3:1। এটাকে বলা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র। অর্থাৎ লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের মাঝে যখন ক্রস ঘটানো হবে তখন এখানে 3:1 অনুপাতে এখানে বৈশিষ্ট্যগুলো তাদের দেহে কি হবে, সঞ্চারিত হবে। আচ্ছা, তার মানে হচ্ছে কি এই জিনটা কিভাবে মানব দেহে সঞ্চারিত হয় বা পিতামাতার থেকে কতটুকু কত অনুপাতে বা কিভাবে বৈশিষ্ট্য অনুসারে এভাবে হচ্ছে সেটা আমরা এখানে মূলত দেখতে পেলাম। এখন আমরা চলে যাব ডিএনএ অনুলিপন। আমরা চলে যাচ্ছি ডিএনএ অনুলিপন। তোমাদের যদি কোনো টপিকস মনে হয় না সবগুলো শেষ করতে, বাকিগুলো পরবর্তী নেক্সট ক্লাসে আমি নিব। যাই হোক, ডিএনএ অনুলিপন, ইংরেজি যাকে বলা হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ অনুলিপন জিনিসটা মূলত আসলে কি, ডিএনএ অনুলিপন জিনিসটা কি, তো আমরা একটু দেখি। আমরা চিত্রটা ডিএনএ কথা তোমাদের চিত্রটা কিছুক্ষণ আগে এঁকেছিলাম, এখনো তোমাদের হয়তো মনে আছে। এখানে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন। এভাবে মূলত নাইট্রোজেন বেসগুলো কি থাকবে, সংযুক্ত থাকবে। তো ডিএনএ অনুলিপন জিনিসটা কি, যে একটি মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ডিএনএ অনুলিপন। এখানে অবশ্যই মাতৃ ডিএনএ এখানে অবস্থান করবে এবং তার পাশাপাশি সেই দুইটা অপত্য ডিএনএ তৈরি করবে। এখন ডিএনএটা কিভাবে এখানে অপত্য ডিএনএ তৈরি করবে, এখানে মূলত যে হাইড্রোজেন যে বন্ডগুলো আছে, এখানে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে কি হয়ে যাবে, এখানে ভেঙে যাবে। ভেঙে যে এখানে ডিএনএ এর অনুরূপ এখানে অ্যাডেনিন যদি থেকে থাকে তো থায়ামিন ওখানে চলে গিয়েছে, তো সেইখানে অনুরূপ যে নাইট্রোজেন বেসের প্রয়োজন হবে সেখানে পুনরায় আবার এখানে কি হবে, আবির্ভাব হবে। ওকে, এখানে আবার এরকম ভাবে তৈরি হবে। এখানে যদি থায়ামিন থেকে থাকে তো অবশ্যই এখানে অ্যাডেনিন সংযুক্ত হবে। এখানে যদি সাইটোসিন থাকে অবশ্যই এখানে গুয়ানিন হবে, এবং ট্রিপল বন্ড দ্বারা এখানে গুয়ানিন থাকলে এখানে কি হবে, সাইটোসিন। আবার থায়ামিন, অ্যাডেনিন। তার মানে হচ্ছে মূল জিনিসটা হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ডগুলো কি হয়ে যাবে, ভেঙে যাবে। এটাই মূলত হচ্ছে এটার প্রধান বিষয় বা প্রধান জিনিস সেটা হচ্ছে। এবং এখানে এটার পরিপ্রেক্ষিতে এখানে যে নাইট্রোজেন বেসগুলো থাকবে সেটার পরিপ্রেক্ষিতে ওই পাশে আবার নতুন করে নাইট্রোজেন বেসগুলো তৈরি হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন বা হচ্ছে কি ডিএনএ অনুলিপন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আমরা ডিএনএ টেস্ট এবং মানুষের লিঙ্গ নির্ধারণ, জেনেটিক ডিসঅর্ডার, এই তিনটা বাকি রয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে কি বিবর্তন। তো সবাই খুব ভালো থাকবে, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমাদের উপকৃত হবে। ক্লাস বাসায় বসে থাকবে না, বসে থাকলে লেখাপড়া হবে না, লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। স্কুল বন্ধ দেখে লেখাপড়াও বন্ধ করে ফেলতে হবে তা তো না। অলরেডি তোমরা এসএসসি পরীক্ষার্থী হয়ে গিয়েছো, যেহেতু আমাদের স্কুলের অলরেডি রেজাল্ট হয়ে গেছে, সকলের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে গত বছরে। তো যাই হোক, ভালো করে পড়াশোনা করবে, মনোযোগ দিয়ে পড়বে, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।